আজকের টপিক হচ্ছে হাউসহোল্ড সার্কিটস। হাউসহোল্ড সার্কিটসে প্রথমে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যে আমাদের ঘরে হাউসহোল্ড কানেকশনসগুলো, মানে বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলো আমরা ইউজ করি সেগুলোর কানেকশন কিভাবে হয়। তারপর আমরা পড়ব কিছু সেফটি ডিভাইসেস, এবং তারপর ঘরের ওয়্যারিং সিস্টেম, কীভাবে ওয়্যারিং সিস্টেম হয়। আচ্ছা, যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আমরা ইউজ করি, সাপোজ আমাদের যে কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স 220 ভোল্ট পি ওয়াট, এটা হচ্ছে তার কনফিগারেশন। পি মিনস পাওয়ার। যদি আমরা একটা বাল্ব ইউজ করছি, সাপোজ সেটা 220 ভোল্ট 100 ওয়াট। সাপোজ আমি একটা টিভি ইউজ করছি, সেটা 220 ভোল্ট 40 ওয়াট। সাপোজ আমি একটা ফ্যান চালাচ্ছি, সেটা 220 ভোল্ট 60 ওয়াট, লাইক দ্যাট। তো যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো আমরা ইউজ করি সব এইরকমভাবে ডিজাইন করা হয়েছে যে যাতে 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স সাপ্লাই করলে তারা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেখাবে। মানে একটা বাল্ব বা একটা টিভি বা একটা ফ্যান তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেখাবে when 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইট। তো যদি এইরকম আমার বাড়িতে তিনটে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স থাকে, নাম্বার 1, সাপোজ নাম্বার 2 একটা ফ্যান চালাচ্ছি আর একটা টিভি, এবার এদেরকে যদি আমি সিরিজে কানেক্ট করি, সিরিজে এখানে আমি 220 ভোল্ট মেন সাপ্লাইয়ের সঙ্গে সিরিজে কানেক্ট করেছি, তাহলে দেখতে পাচ্ছি যে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হবে V1, সাপোজ এর অ্যাক্রসে V2, এর অ্যাক্রসে V3। সেম কারেন্ট ফ্লো করবে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের মধ্যে দিয়ে, কারণ তারা সিরিজে কানেক্টেড আছে। এবং V1 প্লাস V2 প্লাস V3 দিস ইজ ইকুয়াল টু 220 ভোল্ট। তার মানে কেউ 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছে না, মানে কোনো অ্যাপ্লায়েন্সই তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি শো করবে না। এই তিনটে অ্যাড করে 220 হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার, যদি এই সার্কিট থেকে আমি ফ্যানটা অফ করতে চাই, তাহলে এখানে ফ্যানটাকে অফ করার জন্য সার্কিটটা আমাকে ব্রেক করতে হবে বা একটা সুইচ কানেক্ট করতে হবে। তো যখন আমি সুইচটা অফ করব, সার্কিটটা ব্রেক করব, তখন পুরো সার্কিটেই কারেন্টটা জিরো হয়ে যাবে। পুরোটাই ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, পুরো সার্কিটেই কারেন্টটা জিরো হয়ে যাবে। এবং কি হবে, যে ফ্যান তো অফ হলো, তার সঙ্গে সঙ্গে আমার বাল্ব অফ হয়ে গেল, টিভিও অফ হয়ে গেল। তাহলে এই ধরনের সিরিজ কানেকশন পসিবল নয় আমার ঘরে, কারণ আমাকে এমনভাবে কানেক্ট করতে হবে যাতে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স পায়, এবং প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সে ইন্ডিভিজুয়াল সুইচ বা ফিউজ আমি কানেক্ট করতে পারি, যেটা খুশি আমি সেটা সার্কিট থেকে অফ করে দিতে পারি। তাহলে অ্যাকচুয়ালি সমস্ত হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সেসগুলো প্যারালালি কানেক্টেড থাকে। সাপোজ this is a tube or bulb, this is a fan connected with other household electrical appliances, this is a TV, এবং এরা সবাই প্যারালালি কানেক্টেড থাকে কার সঙ্গে? 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে। প্যারালাল কানেকশনে আমরা কি জানি, যে যদি 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আমি সাপ্লাই করি যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের অ্যাক্রসে বা যে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, তাহলে প্যারালালি যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড আছে সবার অ্যাক্রসেই পোটেনশিয়াল ডিফারেন্স পাবো 220 ভোল্ট। প্যারালালি আমি এখানে কটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি? একটা, দুটো, তিনটে। তাহলে এর অ্যাক্রসেও পোটেনশিয়াল ডিফারেন্স হবে 220 ভোল্ট, মানে এ তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি শো করবে। প্যারালালি এর অ্যাক্রসেও 220 ভোল্ট, এর অ্যাক্রসেও 220 ভোল্ট, এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কারেন্ট ড্র করবে। যার যতটা কারেন্ট দরকার সেই কারেন্টটা সে সোর্স থেকে পেয়ে যাবে। I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু মেইন কারেন্ট, যেটা আমার ঘরে ফ্লো করবে, এবং সেখান থেকে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের জন্য যেটুকু কারেন্ট দরকার সেটা পেয়ে যাবে। তাহলে এক নাম্বার কি হলো, যে প্রত্যেকে 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছে, প্রত্যেকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি শো করবে, কারণ এইভাবেই ডিজাইন করা হয় যাতে 220 ভোল্টে তারা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি শো করতে পারে। এবং সাপোজ আমি বাল্বটা অফ করতে চাই, তাহলে এই সুইচটা আমি অফ করে দেবো। প্রত্যেকটাতেই সুইচ কানেক্টেড আছে, প্রত্যেকটাতেই সুইচ কানেক্টেড আছে, এই দুটো সুইচ অন অবস্থায় আছে, আমি সাপোজ এই সুইচটা অফ করে দিলাম।
তখন এই সার্কিটের কারেন্ট রিকোয়ারমেন্টটাও কমে গেল। তার কারণ বাল্বটা ওপেন সার্কিটের মধ্যে চলে গেল, এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই রেজিস্ট্যান্সটা সার্কিটে ইনক্লুড থাকলো না, তখন সার্কিটে কারেন্ট রিকোয়ারমেন্ট কমে গেল। আগে যে কারেন্টটা ড্র করা হচ্ছিল এখন তার থেকে কম কারেন্ট ড্র করা হবে। এখন কতটা কারেন্ট ড্র করা হবে? এখন এর কারেন্টটা এসে দুভাগে ভাগ হয়ে যাবে, একটা ফ্যানের মধ্যে দিয়ে পাস করবে, একটা টিভির মধ্যে দিয়ে পাস করবে। এই দিকটা ওপেন সার্কিট, এখানে কারেন্ট মানে I1 এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে এই সিচুয়েশনে I = I2 + I3। আমি সেপারেটলি এটা সার্কিটে অন করতে পারি বা অফ করতে পারি। আবার যদি আমার দরকার হয় আমি এই সুইচটা অন করে দিলাম, যেই সুইচটা অন করে দিলাম এই রেজিস্ট্যান্সটা সার্কিটে ইনক্লুড হয়ে গেল, এফেক্টিভ রেজিস্ট্যান্স কমে গেল কারণ প্যারালালি কানেক্টেড আছে। তাহলে সার্কিটে কারেন্ট, মেন কারেন্টের ভ্যালু বেড়ে গেল, তাহলে মেন কারেন্টের ভ্যালুটা ইনক্রিজ করলো এবং সেই কারেন্টটা আবার ডিভাইড হয়ে গেল ইন্ডিভিজুয়াল অ্যাপ্লায়েন্সের মধ্যে দিয়ে। তাহলে প্রথমে যেটা আমরা মনে রাখবো যে আমাদের ঘরের প্রত্যেকটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অ্যাকচুয়ালি প্যারালালি কানেক্টেড। ফর দ্যাট রিজন ইচ অ্যাপ্লায়েন্স গেট সেম পোটেনশিয়াল ডিফারেন্স across it. প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স গেটস ইকুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স which is 220 ভোল্ট across it। এবার এরকম হতে পারে যে কোনো অ্যাপ্লায়েন্স এমনভাবে ডিজাইন করা আছে যে সেটা তার থেকে লো ভোল্টেজ দরকার। সাপোজ আমরা একটা মোবাইলের ব্যাটারি চার্জ করব, তাহলে ব্যাটারি চার্জ করতে গেলে হয়তো 5 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাটারির অ্যাক্রসে দরকার, তো সেখানে তো আমার 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স সাপ্লাই হচ্ছে, তখন আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করতে পারি। চার্জারের মধ্যে যেটা থাকে সেটা পোটেনশিয়াল ডিফারেন্সটাকে স্টেপ ডাউন করে দেয় এবং যে ভোল্টেজটা দরকার ব্যাটারিটা চার্জ করার জন্য সেই রিকোয়ার্ড ভোল্টেজটা প্রডিউস করে। কিন্তু আমরা পাচ্ছি কিন্তু 220 ভোল্ট, এবং জেনারেলি যে সমস্ত অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা ইউজ করি সমস্ত এইভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা 220 ভোল্টের অ্যাক্রসে কাজ করতে পারে। আচ্ছা, হাউসহোল্ড ওয়্যারিং সিস্টেম, এটা পড়ার আগে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কিছু সেফটি ডিভাইসেস। কিছু সেফটি ডিভাইসেস ইউজ করতে হয়। কি কি? একটা আমরা জানি সুইচ। সুইচ দিয়ে আমরা কি করি? সার্কিট অন করি বা অফ করি। দেখো যে সাপোজ একটা বাল্ব, এটা একটা সিম্পল সার্কিট দেখাচ্ছি যে এইরকম একটা সোর্সের সঙ্গে কানেক্টেড। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করছে, বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং রিটার্ন করছে আবার সোর্সের মধ্যে। তো এটা সাপ্লাই ভোল্টেজ, যে ভোল্টেজটা দরকার সেটাই সাপ্লাই করছে। বাল্বের অ্যাক্রসে সেই ভোল্টেজটা আমি পাচ্ছি এবং বাল্ব কি করছে? গ্লো করছে। তো এখানে অ্যাপ্লায়েন্সের মধ্যে দিয়ে কারেন্টটা যে ওয়্যারের থ্রু দিয়ে যাচ্ছে সেই ওয়্যারটাকে বলা হয় লাইভ ওয়্যার। আর অ্যাপ্লায়েন্স থেকে কারেন্টটা যে ওয়্যারের মধ্যে দিয়ে ফিরে আসছে, রিটার্ন পাথ অফ দি কারেন্ট, সেটাকে আমরা বলছি নিউট্রাল ওয়্যার। তাহলে একটা হচ্ছে লাইভ ওয়্যার আর একটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। এবার সুইচের কাজ কি? সুইচের কাজ হচ্ছে সার্কিটকে অন করা বা অফ করা, মানে সার্কিটটাকে ব্রেক করা। তাহলে সার্কিট ব্রেক আমি যেখানে খুশি করতে পারি। সাপোজ এইখানে একটা বাল্ব রয়েছে, আমি যদি এইখানটা সার্কিটটা ওপেন করে দিই তাহলেও সার্কিটে কারেন্ট 0 হয়ে যাবে, কারণ কারেন্ট সবসময় একটা ক্লোজ পাথ খোঁজে। তাহলে ক্লোজ পাথ বা ক্লোজ লুপ ফরমেশন হচ্ছে না, তাহলে সার্কিটে কারেন্ট 0 হয়ে যাবে, বাল্ব জ্বলবে না। আবার আমি উল্টো কাজটাও করতে পারি, আমি এইখানটাও সার্কিটে ওপেন করে দিতে পারি। এইখানে অনেকের মিসকনসেপশন থাকে যে এইখানে যদি সার্কিটটা ওপেন করি তাহলে কারেন্ট এত দূর গেল, গিয়ে দেখলো আর যাওয়ার রাস্তা নেই, ফিরে এলো না। নট লাইক দ্যাট। আমি আগেও বলেছি যে কারেন্টের রিটার্ন পাথটা আলাদা হয়। যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে এই রাস্তায় ফিরে আসবে না, কারণ কারেন্ট সবসময় হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে, কখনো লো থেকে হাই পোটেনশিয়ালের দিকে মানে উল্টো দিকে ফ্লো করে না।
তাহলে পার্টিকুলারলি কারেন্টের কথা যদি আমরা ভাবি তাহলে সবসময় লো থেকে হাই থেকে লো পোটেনশিয়াল, আমি ভুল বললাম, কারেন্ট সবসময় হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে, ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি, কারেন্ট সবসময় হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে, কখনো উল্টো দিকে ফ্লো করে না। তাহলে অবভিয়াসলি দিস ইজ হাই পোটেনশিয়াল এন্ড দিস ইজ লো পোটেনশিয়াল এন্ড, তাহলে এই সার্কিটে কারেন্ট এইভাবে ফ্লো করতে চাইবে, উল্টো দিকে ফিরে আসা পসিবল নয়। কিন্তু যদি কোথাও সার্কিটটা ব্রেক করা থাকে, ওপেন করা থাকে, তাহলে কারেন্ট সার্কিটে শুরু থেকেই জিরো হবে। এরকম নয় যে কারেন্টটা একবার পাস করলো, গিয়ে দেখলো যে আর রাস্তা নেই যাওয়ার, তখন জিরো হয়ে গেল, নট লাইক দ্যাট। তাহলে সার্কিটটা আমি ইচ্ছা করলে এখানেও ওপেন করতে পারি, কারেন্ট জিরো হয়ে যাবে, বাল্ব জ্বলবে না। আবার সার্কিটটা আমি ইচ্ছা করলে এখানেও ওপেন করতে পারি, কারেন্ট জিরো হয়ে যাবে, বাল্ব জ্বলবে না। তো এইখানে একটা কোশ্চেন আসে যে সুইচটা আমি কোথায় কানেক্ট করব, লাইভ ওয়্যারে কানেক্ট করব না নিউট্রাল ওয়্যারে কানেক্ট করব। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুইচের পারপাস হচ্ছে সার্কিট অন করা বা অফ করা, এটা আমাদের মাথায় থাকে। তাহলে আমি ভাবছি যে সার্কিট তো অফ করা কাজ, তাহলে আমি সার্কিটটা এখানে ব্রেক করে দিলেও কারেন্ট জিরো হয়ে যাবে, কারণ কারেন্ট একটা ক্লোজ পাথ পাচ্ছে না ফ্লো করার জন্য। আবার সার্কিটটা এখানে ব্রেক না করে আমি যদি এখানে ব্রেক করে দিই তাহলেও হয়, কারণ এক্ষেত্রেও কারেন্ট একটা ক্লোজ পাথ পাচ্ছে না, কারেন্ট জিরো হয়ে যাবে, বাল্ব জ্বলবে না। কিন্তু মনে রাখো যে এই যে সুইচ, এটা সবসময় লাইভ ওয়্যারে কানেক্ট করা হয়। সুইচ ইজ অলওয়েজ কানেক্টেড ইন লাইভ ওয়্যার। কেন সুইচ আমরা সবসময় লাইভ ওয়্যারে কানেক্ট করব? কেন? ধরো এখানে সুইচ অন আছে, সার্কিট চলছে, বাল্ব জ্বলছে। দেখো, ধরো আমি সার্কিট অফ করে দিয়েছি, ওপেন সার্কিট করে দিয়েছি, কারেন্ট ফ্লো করছে না এবং বাল্ব জ্বলছে না, সুইচ অফ আছে, কিন্তু সুইচটা আমি নিউট্রাল ওয়্যারে কানেক্ট করেছিলাম। তাহলে সিচুয়েশনটা কিরকম হবে? এটা হচ্ছে আমার একটা বাল্ব, দিস ইজ নিউট্রাল ওয়্যার, এখানে সুইচ অফ হয়ে আছে। আচ্ছা, এটা সাপ্লাই ভোল্টেজ, এটা লাইভ ওয়্যার। সাপ্লাই ভোল্টেজটা এইরকম ভাবে আছে, সাপোজ দিস ইজ 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স, 220 ভোল্ট, এটা হচ্ছে হাই পোটেনশিয়াল আর এটা হচ্ছে লো পোটেনশিয়াল, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। দেখো, সুইচ যদি আমি নিউট্রাল ওয়্যারে কানেক্ট করে রাখি তাহলে সার্কিট তো অফ হয়ে গেল, সার্কিটে কারেন্ট জিরো হলো, বাল্ব জ্বলবে না, বাট এই বাল্বটা কিন্তু হাই পোটেনশিয়াল লাইনের সঙ্গে কানেক্টেড হয়ে রইল। তাহলে কোনো কারেন্ট ফ্লো করছে না, এটা ঠিক, কিন্তু এই বাল্বটা কিন্তু হাই পোটেনশিয়াল অ্যাকোয়ার করে রইল, এই সাপ্লাই ভোল্টেজের সেম পোটেনশিয়াল কিন্তু এ অ্যাকোয়ার করে রইল। কারেন্ট ফ্লো করছে, হতেই পারে কারেন্ট ফ্লো করছে না, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স আছে। সাপোজ এই দুটো পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আমি ক্রিয়েট করেছি, এটা হচ্ছে 220 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে এই পয়েন্টটা 220 ভোল্ট, সাপোজ এই পয়েন্টটা 0 ভোল্ট, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 220 ভোল্ট। তো মধ্যেখানে কোনো কন্ডাক্টর নেই বলে কারেন্ট ফ্লো করছে না, তার মানে এটা নয় যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে নেই, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে আছে, ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এনি কন্ডাক্টিং মেটেরিয়াল দেয়ার ইজ নো কারেন্ট। তো এখানেও তাই, যে এখানে কোনো কন্ডাক্টিং মেটেরিয়াল নেই কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে আছে, এটা সাপোজ 0 ভোল্ট আর এই দিকটা সাপোজ 220 ভোল্ট, এরকম পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে আছে। যেই আমি সুইচটা অন করব তখন এই পাথটা কন্টিনিউয়াস হয়ে যাবে এবং কারেন্ট ফ্লো করতে শুরু করবে এবং বাল্ব গ্লো করবে। তো আমি যদি সুইচ নিউট্রাল ওয়্যারে কানেক্ট করে রাখি তাহলে সার্কিট অফ যখন আছে, বাল্ব যখন জ্বলছে না, তখনও কিন্তু ওটা হাই পোটেনশিয়াল অ্যাকোয়ার করে রেখেছে। তাতে সমস্যা কি? ধর এই অবস্থায় কেউ বাল্বটাকে টাচ করলো, তাহলে যেই কেউ বাল্বটাকে টাচ করবে তার হাতটা হাই পোটেনশিয়ালে কানেক্টেড হয়ে যাবে। ধর আমি মাটিতে দাঁড়িয়ে আছি, তাহলে গ্রাউন্ডের সঙ্গে আমার ফুট টাচ করে আছে এবং সেটা কি? লো পোটেনশিয়াল। তাহলে যেই বাল্বটাকে কেউ টাচ করলো তাহলে এই এন্ডটা চলে গেল হাই পোটেনশিয়ালে, যেহেতু বাল্বটা হাই পোটেনশিয়াল অ্যাকোয়ার করে রয়েছে, আর মাটিতে আমি দাঁড়িয়ে আছি, তাহলে এটা হচ্ছে 0 পোটেনশিয়াল বা লো পোটেনশিয়াল। তাহলে
ওই পার্সনের বডির অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল, এবং তখন কি হবে, হিউম্যান বডি ইজ দ্য কন্ডাক্টর, কারেন্ট ফ্লো করে যাবে হিউম্যান বডি থ্রু দিয়ে। তাহলে শক খাওয়া যেটাকে বলে, যে বাল্বটাকে এই অবস্থায় কেউ টাচ করলেই তার শক লাগবে। তাহলে এইটাকে অ্যাভয়েড করার জন্য সুইচ সবসময় লাইভ ওয়্যারে কানেক্ট করি, আমরা এইভাবে কানেক্ট করি না। সুইচ সবসময় লাইভ ওয়্যারে কানেক্ট করি কেন? তার কারণ হচ্ছে যে সাপোজ এইটা একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, লাইভ ওয়্যার, এখানে আমরা সুইচটা কানেক্ট করে রেখেছি। তাহলে সুইচ কানেক্ট করা আছে, এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল, এবং সার্কিটটা কিন্তু অফ হয়ে আছে। সার্কিট যদি অফ হয়ে থাকে তাহলে কারেন্ট তো ফ্লো করছে না, বাল্ব গ্লো করছে না, এবং দেখো যে হাই পোটেনশিয়ালটা এইখানে হাই পোটেনশিয়াল এন্ড, আর এটা হচ্ছে লো পোটেনশিয়াল এন্ড, লো পোটেনশিয়াল এন্ড। এখানে সার্কিটটা ব্রেক করে আছে, তাহলে হাই পোটেনশিয়ালের সঙ্গে কানেক্টেড যে পয়েন্টটা সেটা হাই পোটেনশিয়াল, লো এর সঙ্গে কানেক্টেড এটা লো পোটেনশিয়াল। তাহলে এবার যদি আমি সার্কিটটা অন করি, সুইচটা অন করি, সার্কিটটা ক্লোজ করি, তখন এই পাথটা কন্টিনিউয়াস হবে এবং কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তার আগে পর্যন্ত তো কারেন্ট তো ফ্লো করছেই না, এবং বাল্বটাও লো পোটেনশিয়াল অ্যাকোয়ার করে রয়েছে। তাহলে এই অবস্থায় কেউ যদি বাল্বটাকে টাচ করে তাহলেও তার শক লাগবে না, তাহলেও সে সেফ থাকবে। তাহলে সুইচের কাজ সার্কিট ক্লোজ করা বা ওপেন করা, তো সেটা দুদিক থেকেই করা যায়, কিন্তু তবুও আমরা সুইচ সবসময় কোথায় কানেক্ট করব, ইজ অলওয়েজ কানেক্টেড টু দি লাইভ ওয়্যারস ফর সেফটি পারপাস। নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ডুয়াল কন্ট্রোল সুইচ। দেখো এখানে একটা ডুয়াল কন্ট্রোল সুইচ সার্কিট আঁকা হয়েছে। এখানে দুখানা সুইচ আছে, S1 আর S2। সাপোজ এখানে আমার একটা অ্যাপ্লায়েন্স আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। তো এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সাপোজ একটা টিউব রয়েছে বা একটা লাইট, একটা বাল্ব রয়েছে। তো এই অবস্থায় এটা হচ্ছে লাইভ ওয়্যার আর এটা হচ্ছে নিউট্রাল ওয়্যার, এর মধ্যে দিয়ে সার্কিটে কারেন্টটা যাবে আর এখান দিয়ে ফিরে আসবে। তাহলে এটা ধরো হাই পোটেনশিয়াল, এটা ধরো লো পোটেনশিয়াল। তাহলে এখন কারেন্ট সার্কিটে ফ্লো করছে না, দুটো সুইচই অফ করে রাখা আছে। কেন? যদি সার্কিটে কারেন্ট ফ্লো করে তাহলে এইখান থেকে কারেন্ট আসছে, বাল্বের মধ্যে দিয়ে গেল, এই গেল, এই এখানে এসে কারেন্ট কিন্তু ওপেন সার্কিট পেয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট ফ্লোই করবে না, কারণ একটা ক্লোজ পাথ পাচ্ছি না। তাহলে এবার আমি সার্কিটটা অন করতে চাই। সার্কিটটা যদি অন করতে চাই, আমি আইদার এই সুইচটা বা এই সুইচটা যে কোনো একটা কাজে লাগাতে পারি। সাপোজ আমি এখান থেকে সার্কিটটা অন করব, তাহলে এই সুইচটা আমি অন করলাম, এখানে টাচ করিয়ে দিলাম। যেই আমি এখানে টাচ করলাম, ফলো করো যে এই যে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ক্লোজ পাথ পাচ্ছে কিনা আমি দেখছি, বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সুইচ S1, এখান থেকে কারেন্টটা এরকম ফ্লো করলো, এই কারেন্ট ফ্লো করে এই লো পোটেনশিয়াল এন্ড দিয়ে বেরিয়ে চলে গেল। তাহলে হ্যাঁ, একটা ক্লোজ পাথ পাচ্ছে, তাহলে এখান থেকে আমি সার্কিটটা অন করে দিয়েছি। এবার আমি সার্কিটটা এখান থেকে অন না করে, আমি সাপোজ সার্কিটটা এরকম ছিল, বাল্ব অফ ছিল, আমি ওখান থেকে অন করতে চাইছি, সুইচ S2 থেকে। তাহলে আমি সেম কাজ করতে পারি, যে এটা আমি কানেক্ট করে দিলাম এইখানে, মানে এই সুইচটা অন করলাম, দেখা যাক ক্লোজ পাথ পাচ্ছে কিনা। এই হাই পোটেনশিয়াল থেকে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট বাল্বের মধ্যে দিয়ে পাস করলো, কারেন্ট পাস করছে, এখান থেকে গেল, সুইচ S2 অন আছে, কারেন্ট দেখো একটা ক্লোজ পাথ পেয়ে যাচ্ছে। অ্যারো দিয়ে দিয়ে তুমি দেখাতে পারো যে এইখান থেকে কারেন্ট পাস করছে, এই যে একটা ক্লোজ পাথ পেয়ে গেল। তাহলে আবার বাল্ব গ্লো করবে। এবার এটা তো অন হলো, যে কোনো দুটো সুইচের যে কোনো একটা থেকে আমি অন করতে পারি। এবার এখানে সুইচটা অন করে আমি অন্য জায়গায় চলে গেছি, আমি সার্কিটটা এখান থেকে অফ করতে চাইছি। তাহলে আমি সার্কিটটা এখান থেকে অফও করতে পারি, আমি কানেক্ট করে দিলাম, এখান থেকে অফ করে দিলাম, দিস এখান থেকে। কি হচ্ছে দেখো, ক্লোজ পাথ পাচ্ছে না, এই যে কারেন্টটা ফ্লো করবে, যদি কারেন্টটা ক্লোজ পাথ পায় ফ্লো করবে, কারেন্টটা ক্লোজ পাথ পাচ্ছে না। এই যে এখানে এসে সার্কিটটা এই পয়েন্টে ওপেন করা আছে, আর হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ক্লোজ পাথ পাচ্ছে না। তাহলে এই অবস্থায় সার্কিটে কারেন্ট ফ্লো করা পসিবল নয়, তাহলে সার্কিটে কারেন্টটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আবার আরেকবার আমি দেখাচ্ছি যে ক্লোজ পাথ পাচ্ছে না, যে সাপোজ এখান থেকে
আমি যদি ড্র করি, এটা লাইভ ওয়্যার, এর মধ্যে দিয়ে একটা পাথ আমি খুঁজছি যেটা সার্কিটটাকে ক্লোজ করবে। আমি এত দূর চলে এসেছি, কিন্তু এরপরে এই জায়গাটা ওপেন হয়ে আছে আর লো পটেনশিয়ালে যেতে পারছি না। তাহলে এটাই হচ্ছে ডুয়াল কন্ট্রোল সুইচ। আমি ওখান থেকে অন করেছিলাম, এখান থেকে অফ করলাম, আবার আমি এখান থেকে অন করতে পারি বা ওখান থেকে অন করতে পারি, যে কোনো একটা জায়গা থেকে আমি অন বা অফ করতে পারি। সো দিস ইজ ডুয়াল কন্ট্রোল সুইচ। নেক্সট যে সেফটি ডিভাইসটা আমরা পড়বো, দ্যাট ইজ ফিউজ। দেখো, যে কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, সাপোজ আমি বললাম একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স দ্যাট ইজ 220 ভোল্ট 500 ওয়াট। তাহলে if we connect it across 220 volt supply voltage, then it will dissipate 500 joule of energy per second, but it will provide 500 joule of energy per second, or its power will be 500 watt. তাহলে V is equal to 220 volt and power is equal to 500 watt. We know P is equal to IV, therefore I is equal to P by V. So this is 500 by 220. That means maximum safe current through this electrical appliance is 25 by 11 ampere. এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 25 by 11 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারে। যদি এর থেকে বেশি কারেন্ট ফ্লো করে তখন কি হবে? যদি এর থেকে বেশি কারেন্ট একটা সার্টেন টাইম ধরে ফ্লো করে, তাহলে আমরা জানি যে আই কারেন্ট যদি আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে টি টাইম ধরে ফ্লো করে, তাহলে হিট প্রডিউস হবে সেই রেজিস্ট্যান্সের মধ্যে। এবং এই সেফ কারেন্টের থেকে বেশি কারেন্ট যদি ফ্লো করে, তাহলে একটা পার্টিকুলার টাইম ধরে সেই কারেন্টটা ফ্লো করলে ওভার হিটিং হয়ে যাবে। যদি ওভার হিটিং হয়ে যায়, তাহলে সার্কিটে আগুন লেগে যেতে পারে, এক নাম্বার। আমার এই যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, সেটা নষ্ট হয়ে যেতে পারে। হয় অনেক সময় আমরা দেখছি যে হাই কারেন্ট ফ্লো করলে আমরা বলি বাজ পড়েছে, টিভি পুড়ে গেছে, এসি পুড়ে গেছে। পুড়ে গেছে মিনস কি? মানে কি, ভেতরের কয়েলগুলো বা ওয়্যার বা রেজিস্ট্যান্স যেটাই থাকুক, এক্সেসিভ হিটিং এর জন্য, ওভার হিটিং এর জন্য সেটা কেটে গেছে। সিম্পল বাল্বের ক্ষেত্রে আমরা দেখতাম যে বাল্বের ফিলামেন্ট কেটে যায় অনেক সময়, বাল্ব কেটে গেছে আমরা যেটা বলতাম। অ্যাকচুয়ালি কি হয়, যে ওভার হিটিং এর জন্য প্রত্যেকেরই তো একটা সেফ কারেন্ট লিমিট থাকে। হাই ভোল্টেজের জন্য কারেন্টটা যদি এক্সিড করে যায়, তাহলে ওভার হিটিং এর জন্য হিট ডেভেলপ করে রেজিস্ট্যান্সটা মেল্ট করে যেতে পারে বা সার্কিটে আগুন লেগে যেতে পারে। তাহলে সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা ফিউজ ইউজ করি। ধরো এইরকম একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আমার সার্কিটে কানেক্টেড আছে, তাহলে এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা ফিউজ কিভাবে ইউজ করব? ফিউজ কি? ফিউজ অ্যাকচুয়ালি একটা অ্যালয়। এটা মেনলি লেড আর টিনের একটা অ্যালয়। এই মেটেরিয়ালটা এরকম যে এটা হচ্ছে হাই রেজিস্টিভিটি আর লো মেল্টিং পয়েন্ট। এর রেজিস্টিভিটি হাই আর মেল্টিং পয়েন্ট হচ্ছে লো। যে অ্যাপ্লায়েন্সটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে, সেই অ্যাপ্লায়েন্সের সঙ্গে সিরিজে আমি একটা ফিউজ কানেক্ট করে দেবো। কোথায় কানেক্ট করব? অবভিয়াসলি লাইভ ওয়্যারে। কেন লাইভ ওয়্যারে? তার কারণটা আমি বলেছি যে লাইভ ওয়্যারে সবসময় কানেক্ট করতে হবে যাতে সার্কিট যখন ব্রেক থাকবে বা অফ থাকবে, তখন এখানে সুইচও থাকবে কানেক্টেড লাইভ ওয়্যারে। ব্রেক থাকবে বা সার্কিট যখন অফ থাকবে, তখন যেন অ্যাপ্লায়েন্সটা আমার লো পটেনশিয়ালে থাকে। দ্যাট ইজ হাই পটেনশিয়াল, লো পটেনশিয়াল। ধরো এই অ্যাপ্লায়েন্সটার মধ্যে ম্যাক্সিমাম সেফ কারেন্ট যেটা পাস করতে পারে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। যদি 2 অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট এখানে পাস করে, তাহলে কি হবে, যে হিট জেনারেট করবে সেই হিটে আমি বলেছি যে এটা নষ্ট হয়ে যেতে পারে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা। ওকে, এবার তাহলে ওই সার্কিটে আমি এমন একটা ফিউজ ইউজ করব যে ফিউজের কারেন্ট রেটিং 2 অ্যাম্পিয়ার বা তার থেকে একটু কম হতে পারে, কিন্তু কখনোই 2 অ্যাম্পিয়ারের বেশি নয়। ধরো এই ফিউজটার কারেন্ট রেটিং হচ্ছে 2 অ্যাম্পিয়ার,
এটার লো মেল্টিং পয়েন্ট। তাহলে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে একটা পার্টিকুলার টাইম ধরে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে, ম্যাক্সিমাম কারেন্ট, যার বেশি আর এই অ্যাপ্লায়েন্সটা নিতে পারবে না। তাহলে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে একটা পার্টিকুলার টাইম ধরে, তাহলে এখানে H ইজ ইকুয়াল টু I স্কোয়ার RT, এর আর বেশি, তাহলে খুব তাড়াতাড়ি হিট জেনারেট করবে এবং এর মেল্টিং পয়েন্ট লো। তাহলে এই অ্যাপ্লায়েন্সটা মেল্ট করার আগে বা এর রেজিস্ট্যান্সটা মেল্ট করার আগে, এখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এই ফিউজটা কি হয়ে যাবে, মেল্ট করে যাবে। যেই ফিউজ ওয়্যারটা মেল্ট করে গেল সঙ্গে সঙ্গে কি হবে, এইখানটা ওপেন সার্কিট হয়ে যাবে, এটাকে বলি আমরা ফিউজ ব্লো হয়ে গেল বা ফিউজটা বার্ন করে গেল। when the fuse is blown the circuit is open, the circuit is made open, সার্কিটটা ওপেন হয়ে গেল এবং কারেন্ট কি হয়ে গেল, অফ হয়ে গেল। তাহলে এই ফিউজটা বার্ন আউট হয়ে বা ফিউজটা ব্লো করে সার্কিটটাকে ওপেন করে দিল, সার্কিটটাকে প্রোটেক্ট করলো এবং কারেন্ট অফ হয়ে গেল, এই অ্যাপ্লায়েন্সটা আমার বেঁচে গেল। যদি ফিউজটা না থাকতো তাহলে এই সেফ ম্যাক্সিমাম কারেন্ট বা তার থেকে বেশি কারেন্ট যদি ফ্লো করে, সাপোজ 2 অ্যাম্পিয়ার ফিউজ, যদি এখান থেকে 2 অ্যাম্পিয়ারের থেকে একটু বেশি কারেন্ট ফ্লো করে এই ফিউজটা এটার আগে ব্লো করে যাবে, এখানে এই ওয়্যারটা বার্ন হয়ে যাবে, মেল্ট করে যাবে, এর হচ্ছে লো মেল্টিং পয়েন্ট। তাহলে এই সার্কিটটা অফ হয়ে গেল, এই অ্যাপ্লায়েন্সটা বেঁচে গেল। যদি এটা কানেক্টেড না থাকতো তখন এই 2 অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট যদি এর মধ্যে দিয়ে ফ্লো করতো তাহলে ফ্লো করতে থাকতো এবং এক্সেসিভ হিটিং এর জন্য এই কয়েলটা পুড়ে যেত বা এখানে আগুন লেগে যেত। তাহলে 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্টের রেটিং হচ্ছে 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ারের থেকে একটু বেশি কারেন্ট একটা পার্টিকুলার টাইম ফিউ সেকেন্ডস ধরে ফ্লো করলে কি হবে, যে হিট ডেভেলপ করবে, তাতে এটা মেল্ট হয়ে যাবে এবং সার্কিটটা ওপেন হয়ে যাবে। এবার প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের জন্য কিন্তু আমরা সেম ফিউজ ইউজ করব না। যার কারেন্ট রেটিং বেশি সেই অ্যাপ্লায়েন্সের সঙ্গে, যেমন এর কারেন্ট রেটিং যদি 2 অ্যাম্পিয়ার হয়, এর সেফ কারেন্ট যদি 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে এখানে আমি যে ফিউজটা ইউজ করব সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার ফিউজ। আমার বাড়িতে এমন কোনো অ্যাপ্লায়েন্স আছে যেটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, তো এখানে তো আমি 2 অ্যাম্পিয়ার ফিউজ কানেক্ট করলে হবে না, কারণ এখানে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফিউজ কানেক্ট করি তাহলে তো সার্কিট অন হলেই ফিউজ উড়ে যাবে, এ তো ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার অবধি কারেন্ট নিতে পারে। তাহলে এখানে আমাকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং এর ফিউজ ইউজ করতে হবে। তাহলে যদি এই ফিউজ মেটেরিয়ালটা কিন্তু সেম লেড বা টিন, কিন্তু এটা হচ্ছে কারেন্ট রেটিং 2 অ্যাম্পিয়ারের আর এটা হচ্ছে কারেন্ট রেটিং 5 অ্যাম্পিয়ারের, তাহলে কার রেজিস্ট্যান্স কম? অবভিয়াসলি এই ফিউজটার রেজিস্ট্যান্স কম, এ ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট উইথস্ট্যান্ড করতে পারবে। তাহলে এটা লো রেজিস্ট্যান্স ফিউজ, তার মানে এই ফিউজ ওয়্যারটা কিন্তু থিক হবে, থিক ওয়্যার। আমরা জানি ক্রস সেকশনাল এরিয়া বাড়লে কি হয়, রেজিস্ট্যান্স কমে। এটা 2 অ্যাম্পিয়ার ফিউজ আমাকে ইউজ করতে হবে, 2 অ্যাম্পিয়ার ফিউজ, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে 2 অ্যাম্পিয়ার। তাহলে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে তাহলে এর রেজিস্ট্যান্স কি হবে, হাই রেজিস্ট্যান্স, কারণ কারেন্টটা কম। তাহলে যদি এর রেজিস্ট্যান্স হাই করতে হয় তাহলে কি করতে হবে, যে দিস শুড বি থিন, কারণ থিন ওয়্যারের রেজিস্ট্যান্স কি হয়, হাই হয়। থিন মানে কি, সরু ক্রস সেকশন, থিন ক্রস সেকশনাল এরিয়া কম, তাহলে ক্রস সেকশনাল এরিয়া কম মানে রেজিস্ট্যান্স হাই, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। তাহলে যে সমস্ত ফিউজের কারেন্ট রেটিং কম তারা হচ্ছে থিন ফিউজ, আর যে সমস্ত ফিউজের কারেন্ট রেটিং বেশি তারা হচ্ছে থিক ফিউজ। আচ্ছা, ফিউজ আমরা দেখেছি পোর্সেলিনের হোল্ডারের মধ্যে থাকে, পোর্সেলিনের হোল্ডারের মধ্যে ফিউজ থাকে এবং ফিউজ ওয়্যারগুলো সেখানে দুটো স্ক্রুয়ের সঙ্গে আটকানো থাকে। যদি এক্সেসিভ কারেন্ট ফ্লো করে তাহলে ফিউজটা ব্লো করে যায় এবং সার্কিটটাকে প্রোটেক্ট করে। মনে রাখতে হবে কি, যে ফিউজ সবসময় লাইভ ওয়্যারে কানেক্ট করব, কারণটা আমি বলেছি যে ফিউজ ব্লো করে গিয়ে সার্কিটটা যখন ওপেন থাকছে তখন আমার অ্যাপ্লায়েন্সটা কিন্তু হাই পোটেনশিয়াল অ্যাকোয়ার করে রাখবে না, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাপ্লায়েন্সটা যাতে হাই পোটেনশিয়ালে কানেক্টেড না থাকে
তাহলে হাই পোটেনশিয়াল পয়েন্টের সঙ্গে অ্যাপ্লায়েন্সটাকে ডিটাচ রাখতে হবে এবং সেই কাজটা ফিউজ করবে when connected in live wire। আজকাল তোমার গিজার বলো বা এয়ার কন্ডিশন বলো বা আয়রন বলো, যেগুলো হাই কারেন্ট ড্র করে, তো সেখানে ম্যানুফ্যাকচারার থেকে ইনবিল্ট ফিউজ দেওয়াই থাকে, যে ওই পার্টিকুলার অ্যাপ্লায়েন্সটাকে প্রোটেক্ট করার জন্য ওখানে ফিউজ দেওয়াই থাকে। ওটা একটা প্লাস্টিক বা গ্লাস কেসের মধ্যে থাকে এরকম দেখতে, এটাকে বলা হয় কার্টিজ টাইপ ফিউজ। তোমরা দেখে থাকবে যে একটা প্লাস্টিক কেসের মধ্যে বা গ্লাস কেসের মধ্যে এরকম একটা ফিউজ থাকে, এটাকে বলা হয় কার্টিজ টাইপ ফিউজ। যদি ওই অ্যাপ্লায়েন্সে কোনো কারণে বেশি কারেন্ট ঢোকে তাহলে সঙ্গে সঙ্গে এই তারটা মেল্ট করে যাবে এবং ওই অ্যাপ্লায়েন্সটা কি হবে, প্রোটেক্টেড হয়ে যাবে। তাহলে কার্টিজ টাইপ ফিউজ এখন তৈরি করা হয় বা ওই অ্যাপ্লায়েন্সের সঙ্গেই ইনবিল্ট কানেক্টেড থাকে। দেখো এখানে একটা নিউমেরিক্যাল আছে, যে সাপোজ একটা ঘরে আমরা 5 অ্যাম্পিয়ার ফিউজ ইউজ করছি, 5 অ্যাম্পিয়ার ফিউজ, সেই ঘরে 5টা বাল্ব আছে, প্রত্যেকটা 60 ওয়াট, দুটো টিউব আছে, প্রত্যেকটা 40 ওয়াট, সাইমালটেনিয়াসলি এগুলো চলছে। তাহলে 5টা বাল্বে 40 ওয়াট ইচ, টোটাল যে পাওয়ারটা ড্র করছে সেটা হচ্ছে 300 ওয়াট। এখানে দুটো টিউবে 40 ওয়াট ইচ, তাহলে 80 ওয়াট, 2 ইন্টু 40, 40 ওয়াট ইচ, দ্যাট ইজ 80 ওয়াট। তাহলে কোনো একটা সময় কোশ্চেনটা হচ্ছে যে এই ঘরে কতটা কারেন্ট ড্র হচ্ছে, মেন যে লাইন সেখানে কতটা কারেন্ট ফ্লো করছে। আমাকে বলে দিয়েছে যে 220 ভোল্ট মেন্স, 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে কানেক্টেড আছে, তাহলে কারেন্ট কতটা ড্র হচ্ছে। ফার্স্ট কোশ্চেন আমার এটা, কতটা কারেন্ট ড্র হচ্ছে আমি কি করে বার করব। আমরা জানি P is equal to IV, therefore I is equal to P by V। তাহলে এই সার্কিটে কতটা পাওয়ার ইউজ হচ্ছে না, 300 ওয়াট এখানে আছে, 80 ওয়াট এখানে আছে, তাহলে টোটাল যে পাওয়ারটাই সার্কিটে ইউজ হচ্ছে সেটা হচ্ছে 300 প্লাস 80, এবং যে পোটেনশিয়াল ডিফারেন্স সাপ্লাইড মেন ভোল্টেজের সেটা হচ্ছে 220, দ্যাট ইজ 380 বাই 220, দ্যাট ইজ 19 বাই 11 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এই সার্কিটে ফ্লো করছে। ফার্স্ট কোশ্চেন ছিল যে সার্কিটে কতটা কারেন্ট ফ্লো করছে, দ্যাট ইজ 19 by 11 ampere. Next question, how many more bulbs each of 100 watt can also be lighted? আমি এই ঘরে 100 ওয়াটের আরো কতগুলো বাল্ব কানেক্ট করতে চাইছি, তাহলে আর কতগুলো বাল্ব আমি কানেক্ট করতে পারবো। দেখো দিস ইজ 1.73 অ্যাম্পিয়ার, এই কারেন্টটাই সার্কিটে ফ্লো করছে। সার্কিটে এবিলিটি কত আছে না, 5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট ড্র করার এবিলিটি রয়েছে। আচ্ছা আমাকে কতগুলো বাল্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাল্ব তার কনফিগারেশন হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট। বলছে এই রকম কতগুলো বাল্ব আমি সার্কিটে কানেক্ট করতে পারবো। তাহলে প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে ওয়ার্কিং কন্ডিশনে, I is equal to P by V, again P is equal to IV, therefore 100 by 220, 5 by 11 ampere, nearly 0.45 ampere। এই কারেন্টটা প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে ফ্লো করছে ওয়ার্কিং কন্ডিশনে। আমার সার্কিটে কত কারেন্ট ফ্লো করছে 1.73 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম কত কারেন্ট আমি সার্কিটে পাঠাতে পারি 5 অ্যাম্পিয়ার। তাহলে এখনো আমি কতটা কারেন্ট পাঠাতে পারি 5 অ্যাম্পিয়ার মাইনাস 1.73 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 3.27 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এখনো সার্কিটে আমি পাঠাতে পারি। তাহলে প্রত্যেকটা বাল্ব যদি 0.45 অ্যাম্পিয়ার, কারণ 5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, কারণ আমার 5 অ্যাম্পিয়ার ফিউজ রয়েছে, 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি কারেন্ট যদি আমি ফ্লো করাই সার্কিটে তাহলে কিন্তু ফিউজ ব্লো করে যাবে এবং পুরো ঘর অন্ধকার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার মাইনাস 1.73 অ্যাম্পিয়ার আরো 3.27 অ্যাম্পিয়ার কারেন্ট আমি সার্কিটে পাঠাতে পারি।
প্রত্যেকটা বাল্ব যদি 0.45 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করে, তাহলে এই 3.27 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করবে কতগুলো বাল্ব? নাম্বার অফ বাল্বস, নাম্বার অফ bulbs, that is 3.27 by 0.45, this becomes 7.3. তাহলে আরো 7.3, তো ফ্র্যাকশনাল নাম্বার তো হতে পারে না, তাহলে ম্যাক্সিমাম আমি আরো 7 বাল্বস ক্যান বি কানেক্টেড, আরো 7টা বাল্ব আমি কানেক্ট করতে পারবো। 7-এর বেশি যদি করি, 8 নাম্বার করি, তাহলে যে কারেন্টটা ড্র করবে সেটা ম্যাক্সিমাম কারেন্ট 5 অ্যাম্পিয়ারকে এক্সিড করে যাবে এবং ফিউজটা ব্লো করে যাবে, সার্কিট অফ হয়ে যাবে। তাহলে ফিউজ রেটিং যদি আমাকে দেওয়া থাকে, তাহলে নিউমেরিক্যাল সলভ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে কি, যে ম্যাক্সিমাম কতটা কারেন্ট সেই ঘরে ফ্লো করছে। এখানে যেমন 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে গেলে ম্যাক্সিমাম কটা অ্যাপারেটাস আমি ইউজ করতে পারবো। প্রত্যেকটা অ্যাপারেটাস বা প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের মধ্যে দিয়ে আমি কারেন্ট বার করে নিতে পারি P = IV ফরম্যাটে, এবং সেখান থেকে সলভ করা যেতে পারে। নেক্সট যে সেফটি ডিভাইস আমরা পড়বো বা যে সেফটি মেজার আমরা পড়বো, দ্যাট ইজ আর্থিং। আর্থিং দু ধরনের হতে পারে, একটা হচ্ছে লোকাল আর্থিং আর একটা হচ্ছে আর্থিং অফ অ্যান অ্যাপ্লায়েন্স। দেখো আর্থিং মানে কি, সাপোজ কোনো কারণে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মধ্যে দিয়ে খুব হাই কারেন্ট পাস করে গেল, এবং যদি হাই কারেন্ট পাস করে, কেন হতে পারে, শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিটের জন্য খুব হাই কারেন্ট যদি পাস করে যায়, তাহলে এক্সেসিভ হিটিং হয়, ওভার হিটিং এর জন্য আগুন লেগে যেতে পারে। তাহলে এই যে এক্সেস কারেন্টটা, সেটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার যে প্রসেস, সেটাকেই আমরা কি বলছি, আর্থিং। তো দু ধরনের আর্থিং হচ্ছে, একটা হচ্ছে লোকাল আর্থিং। এখানে কি হয়, যে কিলোওয়াট মিটার আমাদের ঘরে ডিস্ট্রিবিউশন বোর্ডে ঢুকেই যে কিলোওয়াট মিটার থাকে, সেখানে এই আর্থিংটা করা হয়। একটা থিক কপার ওয়্যার ওই কিলোওয়াট মিটারের সঙ্গে কানেক্ট করা হয়, দিয়ে সেটা মাটির ভেতর 2-3 মিটার ডেপথে নিয়ে যেয়ে চলে যাওয়া হয়, যাতে এটাকে কেউ ডাইরেক্ট টাচ করতে না পারে। তাহলে এটাকে একটা হলো পাইপের ভেতর দিয়ে পাস করানো হয়। এখানে এটা একটা কপার প্লেট, যেটা 50 সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটার এরকম ডাইমেনশনের একটা কপার প্লেট থাকে, এবং এর আশেপাশে কন্ডাক্টিং মেটেরিয়াল চারকোল এখানে ডাম্প করা হয়, এবং এইখানটা এই জায়গাটায় গ্রাউন্ডটা বা মাটিটা একটু ভিজিয়ে রাখা হয়। কেন? যাতে এটা একটা কন্ডাক্টিং সারফেসের মতো বিহেভ করে। যদি কোনো কারণে ধরো শর্ট সার্কিট হয়ে গেল, একটা এক্সেসিভ কারেন্ট ফ্লো করলো, তাহলে এই কিলোওয়াট মিটার থেকে এই এক্সেসিভ কারেন্টটা আর্থ ওয়্যারের থ্রু দিয়ে মাটিতে চলে যাবে। যদি সেটা না হয়, তাহলে ওভার হিটিং এর জন্য ওখানে কি হতে পারে, যে আগুন লেগে যেতে পারে। এখানে এই যে একটা চারকোল ইউজ করা হলো, গ্রাউন্ডটাকে একটু ডাম্প করে দেওয়া হলো, ভিজিয়ে দেওয়া হলো, এটা করা হয় যাতে গ্রাউন্ড আর এই মেটেরিয়ালটার মধ্যে একটা কন্ডাক্টিং লেয়ার ফর্ম হয়, সেই জন্য। তাহলে যদি এক্সেসিভ কারেন্ট আসে, এই কারেন্টটাকে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এটা তো হলো লোকাল আর্থিং। দেখো প্রত্যেকটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, প্রত্যেকটা নয়, যেগুলো সেন্সিটিভ, যেগুলো দামি, সেগুলোতেও আমরা আর্থিং করে রাখি। ধরো কি হয়, সাপোজ কোনো একটা অ্যাপ্লায়েন্সে, আমি এখানে একটা অ্যাপ্লায়েন্স দেখিয়েছি, এটা হচ্ছে লাইভ ওয়্যার, এটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। এটা হচ্ছে অ্যাপ্লায়েন্সে আমি ফিউজ কানেক্ট করেছি, এটা হচ্ছে সুইচ অন করে রেখেছি, কারেন্ট পাস করছে, নিউট্রাল ওয়্যার দিয়ে ফিরে আসছে। এইখানে অ্যাপ্লায়েন্সে আর্থিং কিভাবে করা হয়, যে এই যে এর যে মেটাল কেসটা, সেই মেটাল কেসটা থেকে একটা কপার ওয়্যার বের করে সেটা আর্থ লাইন যেটা থাকে তার সঙ্গে কানেক্টেড করে দেওয়া হয়। আর্থিং লাইন কি, আমি আসছি সেখানে একটু পরে। তো একটা জিনিস মনে রাখো, এই যে কপার ওয়্যারটা নিয়ে গিয়ে আমি আর্থ লাইনের সঙ্গে কানেক্ট করেছি, তার আগে একটা জিনিস করতে হবে, যে এই যে মেটাল কেসটা, সেখানে একটা পেন্ট করা থাকে, সেই পেন্টটা ইনসুলেটর হয়, ইনসুলেটিং প্লেট। তাহলে কি করতে হবে আমাকে, যে এইটা কানেক্ট করার আগে ওই জায়গার ইনসুলেটিং মেটেরিয়ালটাকে বা পেন্টটাকে একটু ঘষে ঘষে তুলে দিতে হবে,
তুলে দিয়ে তারপর কপার ওয়্যারটাকে এর সঙ্গে কানেক্ট করতে হবে, নাহলে কানেকশন হবে না মেটালের সঙ্গে। আচ্ছা, কোনো কারণে এই লাইভ ওয়্যারটা কনস্ট্যান্ট আমরা ইউজ করছি বহু বছর ধরে, কোনো কারণে ধরো এই লাইভ ওয়্যারের ইনসুলেটরটা নষ্ট হয়ে গেছে এবং এই লাইভ ওয়্যারটা এই মেটাল কেসে টাচ করে আছে, তাহলে এই অবস্থায় লাইভ ওয়্যারটা হাই পোটেনশিয়ালে থাকে, এই মেটাল কেসটাও হাই পোটেনশিয়ালে চলে গেল। তাহলে যদি কেউ এই মেটাল কেসটায় টাচ করে তাহলে সেই একই জিনিস, তার হাতটা হাই পোটেনশিয়ালে চলে গেল, মাটিতে দাঁড়িয়ে আছে, তাহলে গ্রাউন্ডের সঙ্গে ফিট টাচ করে আছে, সেটা লো পোটেনশিয়ালে আছে, তাহলে বডির অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হয়ে যাচ্ছে এবং শক খাবে, দ্যাট পারসন মে গেট আ শক। তাহলে সেটাকে প্রিভেন্ট করার জন্য কি হচ্ছে, যে এখানে আর্থ করা থাকে, যদি এটা হাই পোটেনশিয়ালে কানেক্টেড হয়েও থাকে তাহলেও এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিয়েছি আর্থিং ওয়্যারের সঙ্গে, যেটা লো পোটেনশিয়ালে থাকে। যদি এখানে কোনো এক্সেসিভ চার্জ অ্যাকুমুলেট করে থাকে, আমি টাচ করার আগেই এই চার্জটা গ্রাউন্ডে ফ্লো করে যাবে। তাহলে এটাও একটা সেফটি ডিভাইস, এটা প্রিভেন্ট করে যাতে আমরা শক না খাই। তাহলে আর্থিং করে আমরা কি করি, যে এক্সেসিভ কারেন্ট যেটা ফ্লো করতে পারে কোনো সার্কিটে ডিউ টু শর্ট সার্কিট, বা যদি কোথাও কোনো চার্জ অ্যাকুমুলেট করে থাকে, ওই যে লাইভ ওয়্যার ওপেন হয়ে গেছে আমি যেটা বলেছি, ইনসুলেটরটা নষ্ট হয়ে গেছে, ওটা মেটাল কেসে টাচ করে আছে এবং সেই অবস্থায় আমি যদি এটা হাই পোটেনশিয়ালে চলে গেছে, তাহলে সেই অবস্থায় কেউ টাচ করার আগেই কি হবে, যে চার্জটা অ্যাকুমুলেট করে রয়েছে বা হাই পোটেনশিয়ালটাকে আমি কানেক্ট করে দিচ্ছি লো পোটেনশিয়ালের সঙ্গে, যাতে কারেন্টটা এখান দিয়ে ফ্লো করে যায়, আর্থ ওয়্যারের মধ্যে দিয়ে ফ্লো করে যায়। দেখো আমরা যে 3 পিন প্লাগগুলো ইউজ করি, অ্যাকচুয়ালি 3 ধরনের ওয়্যার তাহলে আমরা পড়লাম, একটা লাইভ ওয়্যার, একটা নিউট্রাল ওয়্যার, একটা আর্থ ওয়্যার। 3 পিন প্লাগে যেগুলো ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট সেগুলোতে কিন্তু দুটোই থাকে, একটা লাইভ একটা নিউট্রাল, দুটো পিন থাকে। কিন্তু 3 পিন প্লাগে কিন্তু 3টে পিন থাকে, একটা হচ্ছে আর্থ পিন ওপরেরটা, লেফটেরটা হচ্ছে লাইভ আর রাইটেরটা হচ্ছে নিউট্রাল পিন। তাহলে এর মধ্যে একটা থেকে লাইভ পিন, একটা হচ্ছে নিউট্রাল পিন। এই আর্থ পিনটা কিন্তু থিকার অ্যান্ড লঙ্গার। তোমরা দেখবে 3 পিন প্লাগের একটা পিন কিন্তু সব থেকে থিক হয় অ্যান্ড লং হয়। কেন এটা করা হয়? প্রথম কথা, যাতে এই আর্থ ওয়্যারটা তুমি আর্থ ওয়্যারের সঙ্গে এই আর্থ পিনটা কানেক্ট করো, তুমি ওটা থিকার অ্যান্ড লঙ্গার আর এই দুটোর মেজারমেন্ট সেম, তাহলে ওই আর্থ পিনটা কিন্তু সকেটের এই তোমার এইখানে বা এইখানে ফিট করবে না, ওটা এই আর্থ কানেকশনের সঙ্গেই কানেক্টেড হবে, ভুল করেও তুমি ওটাকে লাইভ বা নিউট্রালে কানেক্ট করতে পারবে না। সেকেন্ড কজ বা মেন কজ কি না, আর্থ পিনটা প্রথমে তো আমি বললাম থিকার, যাতে কিনা আমি লাইভ বা নিউট্রালের সঙ্গে কানেক্ট করতে না পারি, লঙ্গার যাতে আর্থ পিনের কানেকশনটা আগে হয়, যে কোনো অ্যাপ্লায়েন্স যখন আমি কানেক্ট করছি যাতে সবার আগে আর্থ পিনের কানেকশন হয়। তাহলে কি হবে, যদি ডিফেক্টিভ অ্যাপ্লায়েন্স থাকে, মানে এই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে, তাহলে কি হবে, এক্সেসিভ কারেন্টটা বা চার্জ যেটা ফ্লো ছিল অ্যাকুমুলেট করে, সেটা গ্রাউন্ডে ফ্লো করে যাবে, আর এক্সেসিভ কারেন্ট ফ্লো করার জন্য ফিউজটা আগে ব্লো করে যাবে এবং আমার অ্যাপ্লায়েন্সটা বেঁচে যাবে। তাহলে এই জন্য আর্থ পিনটা থিকার অ্যান্ড লঙ্গার করা হয়। এটা যে সকেটের মধ্যে আমরা ঢোকাই, সেই সকেটটারও থাকে একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ধরো পিনের আমি কি বললাম, লেফটেরটা লাইভ, তাহলে এর রাইটেরটা লাইভের জন্য, এই হোলটা কি নিউট্রালের জন্য, আর এটা হচ্ছে আর্থিং এর জন্য। এর ভেতরে একটা কন্ডাক্টিং টিউব থাকে, জেনারেলি ব্রাশ দিয়ে তৈরি করা হয়, হলো কন্ডাক্টিং টিউব, যার এটার এন্ডটা কার সঙ্গে কানেক্টেড থাকে, আর্থ ওয়্যারের সঙ্গে, এটার এন্ডটা কানেক্টেড থাকে লাইভ ওয়্যারের সঙ্গে, এটার এন্ডটা কানেক্টেড থাকে কার সঙ্গে, নিউট্রাল ওয়্যারের সঙ্গে। এবং 3 পিনটা আমি যখন এখানে দিচ্ছি তখন যাতে সবার আগে আর্থিং এর কানেকশনটা হয়, সেই জন্য কি বললাম, লঙ্গার হয়। এবং আর্থ পিনটা যাতে লাইভ বা নিউট্রালের সঙ্গে সকেটের লাইভ বা নিউট্রালের মধ্যে তুমি পুশ করতে না পারো কোনো একটা সকেটের, তাহলে সেই জন্য ওটা কি হয়, যে থিকার হয়। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সমিশন অফ পাওয়ার। ট্রান্সমিশন কোনখান থেকে কোনখানে, যেখানে পাওয়ার জেনারেট করা হয়, পাওয়ার স্টেশন, সেগুলো সাধারণত সিটি কনজিউমার যারা আমরা পাওয়ারটা ইউজ করি সেই লোকেশন থেকে অনেক দূরে হয়। তাহলে সেখানে পাওয়ার জেনারেট করা হয় এবং সেই পাওয়ারটা কি করা হয়, ট্রান্সমিট করা হয় কনজিউমারদের কাছে।
তো দেখো, যদি হাই ভোল্টেজ কিভাবে জেনারেট করা হয় ভোল্টেজ, আমরা পড়েছি এসি জেনারেটর। এসি জেনারেটরের প্রিন্সিপাল কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। যখন দুটো স্ট্রং ম্যাগনেট রেখেছি, আমি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছি, তার মধ্যে যখন একটা কয়েলকে আমি রোটেট করাচ্ছি, তখন ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে এবং ইএমএফ ইনডিউস হচ্ছে। তো কয়েল রোটেট করানো নানাভাবে হতে পারে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনে জলের ধাক্কায় টারবাইন ঘুরিয়ে কয়েলকে রোটেট করানো হয়। থার্মাল পাওয়ার প্ল্যান্টে বয়লার থাকে, সেখানে জল ফুটিয়ে ভেপার তৈরি করা হয়, সেই ভেপারের থ্রাস্ট দিয়ে আমরা ঘোরাতে পারি। বা উইন্ড মিল যেগুলো, সেটাতে হাওয়াতে কি হয়, হাওয়াতে তোমার টারবাইন ঘোরে, হ্যাঁ, দিয়ে কয়েল ঘোরে, এবং কয়েল যদি ঘোরে তাহলে ফ্লাক্সের চেঞ্জ হয় এবং ইএমএফ ইনডিউস হয়। তো যে কোনো পাওয়ার স্টেশনে যে প্রসেসই ফলো করা হোক না কেন, ওখানে একটা ভোল্টেজ প্রথমে ডেভেলপ করা হয়। তো সেই ভোল্টেজটা যদি খুব লো করি তাহলে খুব হাই কারেন্ট ফ্লো করবে, আর ভোল্টেজটা যদি খুব হাই করি তাহলে ট্রান্সমিশনে অসুবিধা হবে। তাহলে জেনারেলি সেখানে 11 কিলো ভোল্ট বা 11,000 ভোল্ট এই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা হয়। তাহলে ধরো এটা একটা পাওয়ার স্টেশন, আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকবো। এখানে পাওয়ার স্টেশনে 11 কিলোভোল্ট পোটেনশিয়াল ডেভেলপ করা হলো। দেখো, যখন ট্রান্সমিট করা হয় তখন পাওয়ারটাকে আমরা কনস্ট্যান্ট রাখি। এবার পাওয়ারটাকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে ভোল্টেজটাকে প্রথমে বাড়িয়ে দেওয়া হয়, কারণ উই নো দ্যাট পি ইজ ইকুয়াল টু আইভি। যদি আমি ভোল্টেজটাকে ইনক্রিজ করি পাওয়ারটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে কারেন্টটা ডিক্রিজ করবে। তাহলে যখন আমি পাওয়ারটাকে ট্রান্সমিট করব কোনো ওয়্যারের থ্রু দিয়ে, তখন সেখানে হিট ডেভেলপ করবে, H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে ভোল্টেজ যদি আমি ইনক্রিজ করে কারেন্টকে ডিক্রিজ করিয়ে দিই, পাওয়ার কনস্ট্যান্ট, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে, কারেন্ট যদি আমি কমিয়ে দিই তাহলে হিট জেনারেশন কম হবে, কারণ H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আই কম হলে H কম হবে, তাহলে আই কম হলে কি হবে, হিট কম হবে। তাহলে সেইটার জন্য টু মিনিমাইজ দ্য লস অফ এনার্জি, এনার্জি লসটাকে মিনিমাইজ করার জন্য আমরা কি করছি না, আইটা কমাচ্ছি, মানে ভোল্টেজটাকে বাড়িয়ে দিচ্ছি। এবং সেটা কিভাবে করব না, এখান থেকে পাওয়ারটা ট্রান্সমিট করা হয় প্রথমে গ্রিড সাবস্টেশনে। তাহলে গ্রিড সাবস্টেশন, সেখানে পাওয়ার আমি প্রথমে ট্রান্সমিট করলাম গ্রিড সাবস্টেশন, কত না 11 কিলোভোল্ট। এখানে থাকে একটা স্টেপ আপ ট্রান্সফরমার। সেই স্টেপ আপ ট্রান্সফরমার কি করছে, যে ভোল্টেজটাকে বাড়িয়ে দিচ্ছে। আবার আমি বলছি, একটা কনস্ট্যান্ট ভোল্ট পাওয়ারের এগেইনস্টে ভোল্টেজটাকে আমি যদি বাড়িয়ে দিই তাহলে কারেন্টটা কমবে, কারেন্ট কমলে এনার্জি লসটা কমবে। তাহলে এখান থেকে স্টেপ আপ ট্রান্সফরমার এটাকে 132 কিলোভোল্ট পোটেনশিয়াল ক্রিয়েট করছে, এবং এই 130 কিলোভোল্ট ট্রান্সমিট করা হচ্ছে, এনার্জি লস কম হচ্ছে। আবার বলছি, কারণ কারেন্ট কমে গেছে, হিট জেনারেশন কমছে। আমরা দেখেছি যে গ্রাউন্ডের মধ্যে বড় বড় টাওয়ার থাকে, সেই টাওয়ারের থ্রু দিয়ে এই পাওয়ারটা ট্রান্সমিট করা হচ্ছে, সাপোজ এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে। এই 132 কিলোভোল্ট এটা ট্রান্সমিট করা হচ্ছে। দেখো, এবার এই যে 130 কিলোভোল্ট এটা নিয়ে আসা হয় কোথায় না, মেন সাবস্টেশনে। মেন সাবস্টেশনে এটা আমি নিয়ে আসছি মেন সাবস্টেশনে, দিস মেন সাবস্টেশন। তো মেন সাবস্টেশনে এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে। এই স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে, যে এই 132 কিলোভোল্ট এটাকে ডাউন করে 33 কিলোভোল্ট এই পোটেনশিয়ালে নামিয়ে আনে। তাহলে এবার প্রথমে 11 কিলোভোল্ট জেনারেট হলো, তারপর সেটাকে স্টেপ আপ দিয়ে আমি গ্রিড সাবস্টেশনে 132 করলাম, সেটাকে ট্রান্সমিট করলাম, 132 করেছি, মিনিমাইজ দ্য লস। তারপর মেন সাবস্টেশনে এনে সেটাকে আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে 33 কিলোভোল্টে নামিয়ে আনলাম।
এবার কিছু কিছু হেভি ইন্ডাস্ট্রিতে 33 কিলোভোল্ট দরকার হয়, 33,000 ভোল্টে সেই ধরনের মেশিনারিজগুলো ওরা চালায়। তাহলে এই সমস্ত হেভি ইন্ডাস্ট্রিজে 33 কিলোভোল্ট এখানে ট্রান্সমিট করে দেওয়া হলো। কোথায় না হেভি ইন্ডাস্ট্রি, 33 কিলোভোল্ট। তাহলে এখানে থাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার, কিন্তু সব জায়গায় তো 33 কিলোভোল্ট দরকার হয় না। তাহলে এই 33 কিলোভোল্টটাকে ট্রান্সমিট করা হয় একটা ইন্টারমিডিয়েট সাবস্টেশনে, এইটাকে আবার ট্রান্সমিট করা হলো একটা ইন্টারমিডিয়েট সাবস্টেশনে, ইন্টারমিডিয়েট সাবস্টেশন। এবং সেখানে আবার কি থাকে, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। সেটা 33 কিলোভোল্টটাকে, যেটাকে আমি ট্রান্সমিট করেছি, সেটাকে নামিয়ে আনে 11,000 ভোল্ট বা 11 কিলোভোল্ট, যেটা আমি প্রডিউস করেছিলাম। তাহলে সেখান থেকে আমি পাঠিয়ে দিই এই 11 কিলোভোল্ট কোথায় না লাইট ইন্ডাস্ট্রিজগুলোতে। হেভি ইন্ডাস্ট্রিতে আমার দরকার হচ্ছে 33,000 ভোল্ট, কিন্তু যেগুলো লাইট ইন্ডাস্ট্রি তাদের মেশিনারিজ চালানোর জন্য 11 কিলোভোল্ট ইজ এনাফ। তাহলে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে লাইট ইন্ডাস্ট্রিতে, এবং এটাকে আবার ট্রান্সমিট করা হচ্ছে কোথায় না সিটি সাবস্টেশনে। এই 11 কিলোভোল্ট এখান থেকে ট্রান্সমিট করে দেওয়া হচ্ছে সিটি সাবস্টেশনে। এটাও একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, দিস ইজ সিটি সাবস্টেশন। এবং এইখানে এই যে 11 কিলোভোল্ট, এই 11 কিলোভোল্টটাকে স্টেপ ডাউন করে নামিয়ে আনা হচ্ছে 220 ভোল্টে। তাহলে 220 ভোল্টে এটাকে নামিয়ে আনা হলো, এবং সিটি সাবস্টেশন থেকে ডাইরেক্ট এই 220 ভোল্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায় না সিটি কনজিউমারদের কাছে, মানে আমাদের বাড়িতে। এইখানে কত আসছে 220 ভোল্ট নামিয়ে আনলো 11টাকে, এবং সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায় সিটি কনজিউমারসদের কাছে, যেটা আমরা ইউজ করি। তাহলে এইখানে কি রয়েছে একটা স্টেপ আপ ট্রান্সফরমার, এবং বাকি সব জায়গায় স্টেপ বাই স্টেপ এটাকে ভোল্টেজটাকে নামানো হচ্ছে। এখানেও একটা স্টেপ ডাউন মেন সাবস্টেশনে, ইন্টারমিডিয়েট সাবস্টেশনেও স্টেপ ডাউন করা হচ্ছে, এবং সিটি সাবস্টেশনেও স্টেপ ডাউন করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে পাওয়ার জেনারেট হচ্ছে, এবং সেই পাওয়ারটা কিভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি, লাইট ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রি এবং সিটি কনজিউমারদের কাছে কিভাবে পাওয়ারটা ট্রান্সমিট করা হচ্ছে। লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হাউস ওয়্যারিং। আমাদের বাড়িতে যে ওয়্যারিং সিস্টেমটা থাকে সেটা হচ্ছে রিং সিস্টেম। রিং সিস্টেম ওয়্যারিং কীরকম, এটা হচ্ছে মেন ফিউজ বক্স, এটা হচ্ছে মেন ফিউজ বক্স। সাপোজ দিস ইজ লাইভ ওয়্যার, এখানে একটা 30 অ্যাম্পিয়ার ফিউজ কানেক্টেড থাকে। লাইভ ওয়্যার দিয়ে আমি কি বলেছি, যে কোনো সার্কিটে কারেন্ট যায় লাইভ ওয়্যার দিয়ে। সাপোজ দিস ইজ নিউট্রাল ওয়্যার, আর এটা হচ্ছে আর্থ ওয়্যার, দিস ইজ আর্থ ওয়্যার। তাহলে এই যে মেন ফিউজ বক্স, সেখান থেকে যেখানে একটা 30 অ্যাম্পিয়ার ফিউজ আছে, সেখান থেকে এই লাইভ, নিউট্রাল, আর্থ, এই তিনটে ওয়্যার একটা রিং ফর্মেশন করে, একটা ক্লোজ লুপ ফর্ম করে লাইক আ রিং। এর মানে হচ্ছে নিউট্রাল ওয়্যার লাইভ ওয়্যারের সঙ্গে টাচ করে নেই, এর ওপর দিয়ে পাস করিয়েছি আমি। তাহলে এইরকম দিস ইজ নিউট্রাল ওয়্যার, এটাও একটা লুপ ফর্মেশন করছে, অ্যান্ড দিস ইজ আর্থ ওয়্যার, এটাও একটা লুপ ফর্মেশন করছে। এবার 30 অ্যাম্পিয়ার ফিউজ, এটা সাপোজ আমি এখানে ইউজ করেছি, তো আমার এই সার্কিটে 30 অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম ফ্লো করতে পারে, কিন্তু 30 অ্যাম্পিয়ার কারেন্ট তো আমার দরকার নেই। ম্যাক্সিমাম অ্যাপ্লায়েন্সের জন্যই আমার 30 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার হয় না, অনেক লো কারেন্ট দরকার হয়। তাহলে কি করব আমি, সাপোজ আমি কোনো একটা অ্যাপ্লায়েন্স কানেক্ট করব, তাহলে এখান থেকে লাইভ ওয়্যার থেকে একটা লো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির ওয়্যার আমি টেনে সেই অ্যাপ্লায়েন্স অবধি নিয়ে চলে যাব। দিস
এটা চলে গেলাম, এখানে আমি একটা সুইচ ইউজ করলাম। তাহলে ধরো এই অ্যাপ্লায়েন্সটাতে 2 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, তাহলে সুইচ যখন অন করব তখন এই 30 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে চলে যাবে এবং লাইভ ওয়্যার দিয়ে যাবে এবং নিউট্রাল ওয়্যার দিয়ে ফিরে আসবে। এরকম দেখো যে তাহলে এই ওয়্যারটা আমাকে সেইভাবে সিলেক্ট করতে হবে যাতে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্টই ঢোকে। তাহলে কি করতে হবে, এই ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি হতে হবে, কারণ রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কম হয়। তাহলে এটা কি হবে, একটা থিন ওয়্যার হবে। আর মেন যে ওয়্যারটা সেটা একটা থিক ওয়্যার, কারণ এর রেজিস্ট্যান্স কম, এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট পাস করছে। তাহলে এই যে মেন ওয়্যারটা সেটা একটা থিক ওয়্যার, তার মধ্যে দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে। সেখান থেকে আমি এমন একটা ওয়্যার দিয়ে এটাকে কানেক্ট করে নিলাম যেটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। তাহলে 30 থেকে 2 অ্যাম্পিয়ার চলে গেল। বাই চান্স যদি কোনো কারণে এখানে বেশি কারেন্ট ফ্লো করে যায়, তাহলে এটাকে প্রোটেক্ট করার জন্য আমি চাইলে এখানে একটা ফিউজও কানেক্ট করতে পারি। দিস এবার আমার ধরো আরেকটা অ্যাপ্লায়েন্স দরকার, তাহলে সেখানে ধরো সেটা আর্থিং করাও দরকার। তাহলে আবার সেম লাইভ ওয়্যার থেকে আমি একটা কানেকশন নিয়ে গেলাম, এখানে আমি সুইচ কানেক্ট করলাম। আচ্ছা, এটা ফিউজ কানেক্ট করলাম, সেপারেট একটা ফিউজ। ধরো এটা একটা 2 অ্যাম্পিয়ার ফিউজ, 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে এইটাকে প্রোটেক্ট করার জন্য ধরো এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, তাহলে এখানে আমি একটা 5 অ্যাম্পিয়ার ফিউজ ইউজ করব, দিয়ে সেই অ্যাপ্লায়েন্সে কানেক্ট করলাম। আচ্ছা, সেখান থেকে কারেন্টের রিটার্ন পাথ, তাহলে আমি একটা নিউট্রাল ওয়্যারে একটা ওয়্যার নিয়ে এসে কানেক্ট করে দিলাম। তাহলে লাইভ ওয়্যার দিয়ে, এটা লাইভ ওয়্যার দেখতে পাচ্ছ, দিস ইজ লাইভ, দিস ইজ নিউট্রাল, দিস ইজ আর্থিং। তাহলে লাইভ ওয়্যার দিয়ে কারেন্টটা গেল, সার্কিট যখন ক্লোজ থাকবে, নিউট্রাল ওয়্যার দিয়ে ফেরত এলো এবং এটাকে আর্থিং করা দরকার। তাহলে এখান থেকে একটা কানেকশন এইভাবে নিয়ে এসে আমি আর্থ ওয়্যারের সঙ্গেও এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে কি হয়, ওই যে বলছিলাম যে আর্থ ওয়্যারের সঙ্গে কানেক্ট করা থাকে মেটাল কেসটা, এখান থেকে একটা ওয়্যার নিয়ে গিয়ে আমি একটা ছবি এঁকেছিলাম আর্থিং অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের, যে মেটাল কেস থেকে একটা ওয়্যার নিয়ে গিয়ে আমি কানেক্ট করেছি। এই যে এটা হচ্ছে আর্থিং এর সাউন্ড, আর্থিং এর সাইন এটা। তাহলে এই যে আর্থিংটা এখানে কোথায় করা হয়েছে না, মেন আর্থ ওয়্যারের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। যদি এক্সেসিভ চার্জ অ্যাকুমুলেট করে থাকে ফ্লো করে চলে যাবে। তাহলে এই রকম ভাবে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বা ধরো কোনো ঘরের আমার একটা ডিস্ট্রিবিউশন বোর্ড, এই সিস্টেমের সুবিধা কি যে আমি একটা ডিস্ট্রিবিউশন বোর্ড ইউজ করতে পারি সেম সাইজের। এটা ধরো একটা ডিস্ট্রিবিউশন বোর্ড রয়েছে এইটা, তাহলে এই ডিস্ট্রিবিউশন বোর্ড আমি এখান থেকে কানেক্ট করে দিলাম। এখানে আমি সুইচ ইউজ করতে পারি, এখানে আমি ফিউজ ইউজ করতে পারি, এখানে একটা ফিউজ ইউজ করেছি এই ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য। এখান থেকে আমি নিউট্রাল ওয়্যারে কানেকশন করলাম, রিটার্ন পাথ, আর এখান থেকে আমি আর্থিংও করে দিলাম। তাহলে দেখো যে সাপোজ এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, তাহলে 30 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ার এদিকে চলে গেল, আবার ফিরে এসে এখানে জয়েন হয়ে গেল। এখানে ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, এখানে সাপোজ 5 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, তাহলে এইটা। তাহলে এই রকম ভাবে আমাদের ঘরে কানেকশন করা হয়। এবার এর অ্যাডভান্টেজ দেখো, প্রথম কথা এটা খুব কস্ট এফেক্টিভ, কারণ একটাই থিক ওয়্যার আমি ইউজ করছি। ধরো তোমার ঘরে তুমি একটা গিজার ফিট করতে চাইছো, যেটা আগে ছিল না, ধরো 8 অ্যাম্পিয়ার। তাহলে আগে যে সিস্টেম ছিল ট্রি সিস্টেম, সেখানে 8 অ্যাম্পিয়ার লাইন যদি এরকম কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আমার বাড়িতে না থাকতো, তাহলে 8 অ্যাম্পিয়ারের একটা লাইন আমাকে ডাইরেক্ট মেন ডিস্ট্রিবিউশন মেন বক্স থেকে টানতে হতো। এখান থেকে ফিউজ অ্যাম্পিয়ারে নতুন করে একটা কানেকশন করতে হতো 8 অ্যাম্পিয়ার লাইনে। কিন্তু এখানে কোনো অসুবিধা নেই, তোমার বাড়িতে কারেন্ট প্রোভাইডেড আছে। তোমার যদি একটা 8 অ্যাম্পিয়ারের অ্যাপ্লায়েন্স নতুন করে কানেক্ট করতে হয়, তুমি জাস্ট এর সঙ্গে কানেক্ট করে দাও একটা 8 অ্যাম্পিয়ারের অ্যাপ্লায়েন্স, আর্থিং করে দাও, তাহলে অনেকটা কম ওয়্যার লাগছে এবং কি হচ্ছে, এটা কস্ট এফেক্টিভ হচ্ছে। অবভিয়াসলি এখানে একটা ফিউজ থাকবে, এখানে একটা সুইচ থাকবে। তাহলে নতুন কোনো অ্যাপ্লায়েন্স কানেক্ট করার সুবিধা, ডাইরেক্ট আমাকে এখান থেকে লাইন টানতে হবে না, আমি এই যে রিং সিস্টেম, এই রিং থেকে লাইন টেনে নিতে পারি। প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের জন্য আমি সেপারেট সুইচ এবং সেপারেট ফিউজ ইউজ করতে পারি, আলাদা করে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স আমি এই সিস্টেমে, এই রিং সিস্টেমে প্রোটেক্ট রাখতে পারি, আলাদা আলাদা ফিউজ কানেক্ট, যার যেরকম ফিউজ রেটিং অ্যাকর্ডিং টু দ্যাট আমরা এখানে সেই রকম ফিউজ কানেক্ট করতে পারি। এবং অবভিয়াসলি প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স প্যারালালি কানেক্টেড আছে। আগে কি হতো যে বাড়িতে কোনো এসি নেই, তাহলে এসি যদি আমাকে লাগাতে হয় তাহলে একটা
হাই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির ওয়্যার দরকার, তাহলে সেই ওয়্যার বা আমার বাড়িতে অত কারেন্টের দরকার ছিল না, তাহলে ডিস্ট্রিবিউশন বক্স থেকে নতুন লাইন টেনে আমাকে একটা এসি লাগাতে হতো, খরচা বেশি হতো, বেশি তার লাগতো, কিন্তু এটা অনেকটা কস্ট এফেক্টিভ এবং কম তার লাগছে। তাহলে এই এবং প্রত্যেকটা অবভিয়াসলি প্যারালালি কানেক্টেড। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স প্যারালালি কানেক্টেড থাকে, যাতে প্রত্যেকের একপাশে পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে। তাহলে দিস ইজ রিং সিস্টেম। তোমাকে যেটা পড়তে হবে রিং সিস্টেমের অ্যাডভান্টেজ কি, আমি যেগুলো বললাম সেগুলো অ্যাডভান্টেজ। কিভাবে কানেক্টেড থাকে, প্যারালালি কানেক্টেড থাকে। আর মেনলি এখান থেকে যে কোশ্চেন আসে সেটা হচ্ছে সেফটি ডিভাইসের ওপর, যেটা আমি বলেছি যে 3 পিন প্লাগ, আর্থ পিনের কাজ কি, আর্থ পিনটা কেন থিকার অ্যান্ড লঙ্গার হয়। যখন আমি সকেটের মধ্যে ওটা পুট করছি তখন আর্থ পিনের কানেকশনটা যাতে আগে হয়, লঙ্গার হয়, যাতে আর্থের কানেকশনটা আগে হয়। যদি কোনো ফল্টি অ্যাপ্লায়েন্সের সঙ্গে কানেক্টেড হয়ে যায় তাহলে কারেন্টটা গ্রাউন্ডে চলে যাবে এবং হাই কারেন্ট পাস করার থাকলে সেটা ফিউজটাকে ব্লো করে দেবে। থিকার কেন হয়, কারণ আমি যখন সকেটে ওটাকে ইনসার্ট করছি যাতে আর্থ পিনটাকে আমি লাইভ বা নিউট্রালের সকেটে ঢুকিয়ে না ফেলি, সেই জন্য ওটা থিকার হয়। তাহলে এই টাইপের কোশ্চেন, ফিউজ কি, আর্থিং কি, ব্লক ডায়াগ্রাম যেটা এঁকেছিলাম সেখান থেকে কোথায় কোথায় স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করা হয়, কেন ভোল্টেজটাকে বাড়ানো হয়, রিং সিস্টেমের অ্যাডভান্টেজ কি, এইগুলোই মেনলি এখান থেকে কোশ্চেন।